আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অভিযুক্ত 15 কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনা সদর। অভিযুক্ত মেজর জেনারেল কবির আহমেদকে ইল্লিগালি অ্যাবসেন্ট ঘোষণা সেনাবাহিনীর। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান 2 দিন পিছিয়ে 17 অক্টোবর। ইসরায়েলি সেনারা মেশিনগান নিয়ে সেলে ঢুকে যেত, বন্দিদশা নিয়ে জানালেন শহীদুল আলম। কাকরাইলে জাপা নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ। আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে তারেক রহমানের বার্তা। এবার বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনীর যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তার মধ্যে 15 জনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনা সদর। বলা হয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গুমের মামলায় ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পর তা নিয়ে তুমুল আলোচনা এবং সেনা কর্মকর্তাদের গ্রেফতার না করায় জুলাই অভ্যুত্থানকারীদের ক্ষোভের মধ্যে আজ শনিবার ঢাকা সেনানিবাসের মেস আলফাতে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান এ তথ্য জানান। আওয়ামী লীগ আমলের গুমের ঘটনায় 2টি মামলায় ট্রাইব্যুনাল বুধবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 28 জনকে গ্রেফতারে পরোয়ানা জারি করে। তাদের মধ্যে 25 জনই সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা। পরোয়ানা জারির দিনই তার সংশ্লিষ্ট 13টি দপ্তরে পাঠানোর কথা জানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর কর্মকর্তারা। তবে আজ সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান সেই পরোয়ানা এখনো না পাওয়ার কথা জানিয়ে বলেন, তবে এরই মধ্যে তারা পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেন 25 জন সেনা সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে অবসরে আছেন 9 জন, এলপিআরে 1 জন আর সেনাবাহিনীতে বর্তমানে কর্মরত আছেন 15 জন। 8 অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারির পর এলপিআর ও সার্ভিসে থাকা 16 জনকে সেনা সদরে সংযুক্ত হতে বলা হয়। 9 অক্টোবরের মধ্যে সেনা সদরে আসার নির্দেশনা দেওয়া হয়েছিল। এর মধ্যে মেজর জেনারেল কবির আহমেদ ছাড়া বাকি 15 জন এসেছে। তারা পরিবার থেকেও আলাদা থাকছে। এ সময় তিনি বলেন, সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল। হেফাজতে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মেজর জেনারেল কবির আহমেদকে ইল্লিগালি অ্যাবসেন্ট বা অবৈধভাবে অনুপস্থিত হিসেবে ঘোষণা করেছে সেনাবাহিনী। তিনি যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন সেজন্য তাকে আটকে সব সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর। শনিবার ঢাকা সেনানিবাসের মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। মেজর জেনারেল কবিরের বিরুদ্ধে জয়েন্ট ইন্টারোগেশন সেলে বা জেআইসি ভুক্তভোগীদের বন্দী রেখে নির্যাতনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। মেজর জেনারেল কবির ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক হিসেবে কাজ করেছেন। গত বছর জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পর স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সের কমান্ডারের দায়িত্ব দেওয়া হয় তাকে। সবশেষ গত 21 সেপ্টেম্বর তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। ব্রিফিংয়ে জানানো হয়, সেনাবাহিনীতে দায়িত্ব পালনকালে অভিযুক্তরা কোনো অন্যায় করেননি, তবে বিভিন্ন বাহিনীতে প্রেষণে গিয়ে কিছু ব্যক্তি অপরাধে জড়ান বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, ওয়ারেন্ট ইস্যুর বিষয়ে আইনি ব্যাখ্যা প্রয়োজন। 22 অক্টোবর ট্রাইব্যুনালে তাদের হাজির করার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান 15 অক্টোবর বুধবারের পরিবর্তে 17 অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শেষে কমিশন সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জানান, জুলাই
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি 17 অক্টোবর শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। যদিও এর আগে কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে 15 অক্টোবর বুধবার বিকেলে জাতীয় সনদ স্বাক্ষরিত হবে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। এতে বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী থাকার সময়কার অভিজ্ঞতা জানিয়েছেন ড্রিকের ব্যবস্থাপনা পরিচালক এবং আলোকচিত্রী শহীদুল আলম। তিনি বলেছেন, তাদের উপর মানসিক অত্যাচার বেশি করা হয়েছে, জেলের ভেতরে আতঙ্ক তৈরির চেষ্টা হয়েছে, এমনকি হামাসের সমর্থক দাবি করে তাদের একজন সহযাত্রীকে গুলি করে মারারও হুমকি দেয়া হয়েছে। আজ শনিবার বিকেলে রাজধানীর দ্রিক পাঠ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিজ্ঞতার কথা জানান। আজ ভোরে ইসরায়েলের আটক দশা থেকে মুক্ত হয়ে দেশে ফেরেন শহীদুল আলম। নিজের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। শহীদুল আলম বলেন, তাদের হাত পেছনে নিয়ে বেঁধে যেখানে হাঁটু মুড়ে বসানো হয়েছিল সেখানে ইসরায়েলি বাহিনী আগে থেকে মল ত্যাগ করেছিল। এরপর তার বাংলাদেশি পাসপোর্ট ইসরায়েলি বাহিনী ফেলে দেয়। তিনি যতবার সেটি তুলেছেন ততবার তার উপর চড়াও হয়েছে। সে সময় নিজেদের মধ্যে কথা বলায় অন্য দুজন সহযাত্রীকে মেশিন গানের ব্যারেল দিয়ে আঘাত করা হয়েছে বলেও জানান তিনি। শহীদুল আলম জানান, মরুভূমির মধ্যে ইসরায়েলের সবচেয়ে গোপনীয় কারাগারে তাদের রাখা হয়। সেখানে অন্য জাহাজ থেকে আটক হওয়া আরেকজন সহযাত্রী তাকে জানান, ইসরায়েলি বাহিনী ওই ব্যক্তিকে আটক করার পর বলেছিল, তুমি হামাসের এজেন্ট, ভেতরে নিয়ে তোমাকে গুলি করা হবে। ইসরায়েলের আটক দশা থেকে মুক্ত হয়ে আজ ভোরে দেশে ফেরেন শহীদুল আলম। নিজের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। শহীদুল আলম আরও বলেন, কারাগারে তারা অনশন করেছিলেন, কোনো খাবার খাননি, তবে শারীরিক দুর্বলতার কারণে কয়েকজন খাবার খেয়েছেন। 2.5 দিনে তাদের মাত্র 1 প্লেট খাবার দেয়া হয়। তাদের যেখানে শুতে দেয়া হয়েছিল তা ছিল লোহার। শৌচাগারগুলোর অবস্থাও ছিল শোচনীয়। তিনি আরও বলেন, গভীর রাতে হঠাৎ করে ইসরায়েলি বাহিনী মেশিন গান নিয়ে সেলের মধ্যে ঢুকে যেত। তারা জোরে আওয়াজ করত, চিৎকার করে দাঁড়ানো বা অন্য আদেশ দিত এবং আতঙ্ক তৈরি করার চেষ্টা করত। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড হয়ে গেছে। পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর কর্মীরা সেখান থেকে সরে যান। আজ শনিবার বিকেল 3:45টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে বিকেল 3টার দিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে কর্মী সমাবেশ শুরু করেন। মঞ্চে উপস্থিত হন জিএম কাদের, শামীম হায়দার, পাটোয়ারি সহ জাপার প্রথম সারির নেতারা। নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন। সমাবেশের অনুমতি না থাকায় পুলিশ তাদের সরে যেতে বলে। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে নেতাকর্মীদের। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, কর্মী সমাবেশ করার অনুমতি ছিল না। এছাড়া সড়ক বন্ধ করে কর্মী সমাবেশ করেন তারা। তাদের রাস্তা থেকে সরে যেতে বললে কথা কাটাকাটি হয়। তারা পুলিশের উপর হামলার চেষ্টা করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়া হয়। আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে প্রতিটি মেয়ের স্বপ্ন দেখার, শেখার, নেতৃত্ব দেওয়ার এবং মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারকে উদযাপনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, একজন কন্যা সন্তানের পিতা হিসেবে আমি জানি মেয়েদের ক্ষমতায়ন শুধুই নীতির বিষয় নয়, বরং এটা একান্তই ব্যক্তিগত বিষয়। আমাদের বাংলাদেশের স্বপ্ন এমন এক দেশ গড়া যেখানে প্রতিটি মেয়ে সেই একই স্বাধীনতা, সুযোগ ও নিরাপত্তা পাবে যা প্রতিটি অভিভাবক নিজের সন্তানের জন্য কামনা করেন। তিনি বলেন, বিএনপি সরকারের জীবন বদলে দেওয়ার ঐতিহ্য রয়েছে। সুযোগ পেলে আমরা আরো অনেক কিছু করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা দেখেছি কিভাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৈরি পোশাক শিল্পের বিকাশ ঘটিয়ে একে কেবল একটি শিল্প থেকে আশার প্রতীকে পরিণত করেছিলেন। লাখ লাখ নারী আনুষ্ঠানিক কর্মজীবনে প্রবেশ করেছিলেন, অর্জন করেছিলেন আয়, মর্যাদা ও স্বাধীনতা। তার নেতৃত্বেই প্রতিষ্ঠিত হয়েছিল মহিলা বিষয়ক মন্ত্রণালয়, যার মূল লক্ষ্য ছিল দেশের নারী ও কন্যা শিশুদের জীবনের মানোন্নয়নকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মেয়েদের শিক্ষা একটি অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়, কোনো বিশেষ সুবিধা হিসেবে নয়। উচ্চ মাধ্যমিক পর্যন্ত মেয়েদের জন্য শিক্ষা বিনামূল্যে করা হয়, আর শিক্ষার বিনিময়ে খাদ্য ও শিক্ষার জন্য নগদ সহায়তা কর্মসূচির মাধ্যমে লাখ লাখ মেয়ে স্কুলে থাকতে পেরেছে, যা বদলে দিয়েছে পরিবারের ভাগ্য, গড়ে তুলেছে শক্তিশালী নারী সমাজ, সৃষ্টি করেছে এক ক্ষমতায়িত নারী প্রজন্ম। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।